এখান থেকে বলি, আচ্ছা 1 ডিগ্রি যখন বাড়ালাম তাহলে 1/273 অংশ বৃদ্ধি পাচ্ছে কার? আগের আয়তনে 1/273 অংশ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা বলো তো আমি 2 ডিগ্রি বাড়ালে কি হবে? তো চার্লস বলছে 2 ডিগ্রি বাড়ালে 2/273 অংশ বৃদ্ধি পাবে। মানে 2 ডিগ্রি বাড়ালে এখানে শুধু 2 হয়ে যাবে। 5 ডিগ্রি বাড়ালে 5/273 অংশ বৃদ্ধি হবে কার? এই আগের যে আয়তন ছিল তার 5/273 অংশ বৃদ্ধি হবে যখন আমি 5 ডিগ্রি করব। আচ্ছা এই 1 ডিগ্রি 2 ডিগ্রি সারাদিন ধরে আমরা করতে থাকবো পরীক্ষাটা। যে আজকে 1 ডিগ্রি তারপর 2 ডিগ্রি 3 ডিগ্রি। আচ্ছা আমরা 1 2 না করে একটা মান নিয়ে নিতে পারি T ডিগ্রি টেম্পারেচার। বোঝা গেছে? এবার তোমরা বলে যে এটা আমি কি করে লিখব? তো আমি এই ভিডিওর স্ক্রিনের মধ্যেই ডিসপ্লের মধ্যে আমি ওই গাণিতিক রূপটা কিভাবে লিখতে হয়, পরীক্ষার মধ্যে কিভাবে লিখতে হবে সেটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো বড়, এবার ধরে নাও বড় ভাই দেওয়া আছে আ 300 300 দেওয়া আছে। তো 300 কেলভিন দেওয়া আছে। তাহলে ছোট ভাইকে কি পাবো? আমি বলব আচ্ছা বড় ভাই দেওয়া আছে 300 কেলভিন উষ্ণতা। তাহলে বড় ভাই কিন্তু বড় ভাই থেকে ছোট ভাই তো 200 -273 করে ছোট। তাহলে আমি বড় ভাই থেকে 273 বিয়োগ করলে ছোট ভাই পেয়ে যাবো। তার মানে আমাকে ধরে নাও এমন দেওয়া আছে। হাই এভরিওয়ান, আমি ইমদাদুল ইসলাম। আজকে আমাদের ফিজিক্যাল সায়েন্স মাধ্যমিক ভৌতবিজ্ঞান তার পার্ট 2 গ্যাসের আচরণ অধ্যায়ের পার্ট 2 এর ক্লাসটা আমরা করব। আচ্ছা, প্রথম ক্লাসে আমরা বয়েলের সূত্রটাকে কমপ্লিট করেছি। আজকে আমরা চার্লসের সূত্রটাকে কমপ্লিট করব এবং এই দুটো সূত্র কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কি করব, এই দুটো প্রশ্নের উপর ভিত্তি করে কি কি প্রশ্ন আসতে পারে মাধ্যমিক পরীক্ষা এবং কি কি প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে আমরা সমস্তগুলো আলোচনা করে নেব। তারপরে আমরা গেলুসাকের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্রটা কমপ্লিট করার পর আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। ওটা 3 নাম্বার ক্লাসে আমরা করব এবং তারপরে এই চ্যাপ্টারের অধ্যায় থেকে যে অঙ্কগুলো যেগুলো মাধ্যমিক পরীক্ষায় আসে সেগুলো আমরা করব। এরপরে আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা যেটা পড়েছিলাম বয়েলের সূত্রে, আমাদের কি ছিল? ভর এবং উষ্ণতা ছিল ধ্রুবক। তাহলে চাপের সঙ্গে আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা এটা করেছিলাম PV = K, যেটা হচ্ছে K হচ্ছে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক, আর P1 V1 P2 V2 = K। যারা যারা প্রথম ভিডিওটা দেখোনি তাদেরকে এই যে চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রের যে বেসিক কনসেপ্টটা সেটা কিন্তু আমি প্রথম ভিডিওর মধ্যে করে রেখেছি। এটা আমাদের হয়ে গেছে। আজকে আমরা জাস্ট এই অধ্যায়ের যে সেকেন্ড পার্টটা, মানে চার্লসের সূত্রটা কিভাবে এস্টাবলিশ করা হলো, কি করে আসলো এবং তার উপরে গাণিতিক রূপ এবং চার্লসের সূত্রটা এবং বয়েলের সূত্রের সমন্বয়, তারপরে আমরা করব চার্লসের সূত্রের কেলভিন স্কেলে চার্লসের সূত্রটা, এগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখি কতটা হয়। প্রথম ক্লাস অলরেডি হয়ে গেছে। প্রথম ক্লাসটা যারা এই দ্বিতীয় ক্লাসটা দেখছো তারা প্রথম ক্লাসটা দেখার পরে এই ক্লাসে আসবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি পড়বো? বয়েলের সূত্রটা হয়ে গেছে, এখন চার্লসের সূত্রটা পড়বো এবং চার্লসের সূত্রটা শেষ করার পরেই আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র দুটার উপরে যত টাইপের প্রশ্ন মাধ্যমিকে আসে এবং মাধ্যমিকে এসেছে সবগুলো আলোচনা করব। আচ্ছা, আমরা কি জানলাম? বয়েলের সূত্রে ধ্রুবক আমরা বের করেছিলাম। এর যারা প্রথম ভিডিওটা দেখোনি অবশ্যই প্রথম ভিডিওটা দেখার পরেই এই ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবে না। কারণ আমি প্রতিটা চ্যাপ্টার মাধ্যমিকে শেষ করব, এখানেই শেষ করব এবং প্রতিটা চ্যাপ্টারে 3টা থেকে 4টা পার্ট হবে। ধরুন না এই চ্যাপ্টারটা একটু বড় আছে, ম্যাথামেটিক্স করতে হবে, অনেক গ্রাফ টাফের ব্যাপার আছে, প্রশ্ন আলোচনা করতে হবে। এই জন্য এই চ্যাপ্টারে আমি 20 মিনিটের মতো করে 4টা ভিডিও আপলোড করবো এবং পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি যেহেতু 1 ঘন্টার ভিডিও করতে পারি, বাট ও 1 ঘন্টার ভিডিও অনেক বড় হয়ে যায় এবং সেটা এডিটিং করতে বিভিন্ন আপলোডের সমস্যা হয়। এই জন্য আমি 20 মিনিট করে 4টা ভিডিও বানাবো। ঠিক আছে, আচ্ছা চার্লসের সূত্রে ধ্রুবকটি বার করার জন্য আমাকে কি করতে হবে? যে আমরা কি জেনেছিলাম যে ভর, যে কোনো পরীক্ষা করার সময় ভরটা তো সবার ক্ষেত্রে ধ্রুবক নিতে হয়। সে চার্লসের সূত্র হতে পারে, বয়েলের সূত্র হতে পারে, অ্যাভোগাড্রোর সূত্র হতে পারে বা গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। মানে আমাকে ভরটা পরীক্ষা করতে গেলেই ভরটা স্থির নিতে হয়। তো আমি তো বয়েলের সূত্রে যেমন ভর ধ্রুবক ছিল, এখানেও ভর ধ্রুবক থাকলো। বয়েল মানে আমি বলেছিলাম উষ্ণতা, তাহলে বয়েলের সূত্রে একটা ভর ধ্রুবক থাকে আর একটা উষ্ণতা ধ্রুবক থাকে। তাহলে চার্লসের সূত্রে একটা ভর ধ্রুবক থাকবে, তাহলে চার্লসের অপর নাম আমি বলেছিলাম চাপ, তো চাপ ধ্রুবক থাকবে। কারণ ভর আর চাপ ধ্রুবক থাকবে চার্লসের সূত্রে। প্রশ্ন মাধ্যমিকে যখন বলে যে চার্লসের সূত্রে ধ্রুবক দুটি বলো, তো আমি কি বলবো? চার্লসের সূত্রে ধ্রুবক দুটি হচ্ছে একটি ভর, অপরটি চাপ। তো এটা হয়ে গেল। এবার যখন চার্লস কি করেছে, আমরা জানি যে উষ্ণতা যদি আমি বৃদ্ধি করি তাহলে আমরা যে কোনো পদার্থের আয়তন বৃদ্ধি পাবে। তার মানে যদি পদার্থের আয়তন বৃদ্ধি পায় তাহলে গ্যাসটা একটা পদার্থ, তাহলে উষ্ণতা বৃদ্ধির ফলে গ্যাসেরও আয়তনটা বৃদ্ধি পাবে, তাই না? যেমন ধরে নাও ফর এক্সাম্পল যে আমরা হাঁড়িতে দুধ গরম করছি, তাহলে যখন আমরা হাঁড়িতে দুধ গরম করব তখন কি হয়? যে টেম্পারেচার বাড়াচ্ছি, উষ্ণতা বাড়াচ্ছি, দেখা যাবে এক সময় হাঁড়িটার মধ্যে দুধটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে। কেন? যে আমি যখন উষ্ণতাটা দিলাম, তাপ দিলাম, তখন আয়তনটা দুধের বেড়ে গেল। তার মানে এখান থেকে প্রমাণিত হচ্ছে, এমন সব পদার্থের ক্ষেত্রে হয়, এখান থেকে প্রমাণিত হচ্ছে যে যখন আমরা টেম্পারেচারকে বৃদ্ধি করি তখন যে কোনো পদার্থের আয়তনটা বৃদ্ধি পায়। অতএব
এবার এই পরীক্ষাটা, এই উষ্ণতার সাথে আয়তনের সম্পর্কটা আমরা জানি, উষ্ণতা বাড়ালে আয়তনটা বৃদ্ধি পায়। এই জিনিসটাকেই চার্লস অনেকটা কঠিন করতে চেয়েছে। কঠিন বলতে সে সিম্পল ডাইরেক্ট করার তার ছিল না, মেন্টালিটি ছিল না। সে কি করেছে, সে বলছে আমি তো পরীক্ষাটা করব, কিন্তু পরীক্ষাটা কোথায় গিয়ে করব? যেখানে 0 ডিগ্রি টেম্পারেচার, আমি আগে সেখানে যাব এবং সেখানে গিয়ে দেখব গ্যাসের আয়তন কত, সেটা ধরে নিব XYZ, যে আমি ধরে নিলাম যেখানে গ্যাসের আয়তন 10 আছে বা 20 আছে বা কিছু একটা আছে, এবং 0 ডিগ্রি টেম্পারেচারে গিয়ে আমি পরীক্ষাটা করব এবং দেখব 1 ডিগ্রি বৃদ্ধির ফলে অথবা 1 ডিগ্রি হ্রাসের ফলে টেম্পারেচার কতটা বৃদ্ধি পায়। তো কি করেছে, সে প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস জায়গাটাতে গেছে, যেখানে 0 ডিগ্রি টেম্পারেচার মানে 0 ডিগ্রি, সেখানে গিয়ে বলছে আমি এখন গ্যাসের আয়তনটা কি ধরতে পারি, কিছু তো একটা ধরবো, তারপরে তো পরীক্ষাটা করব। যে আমি একটা পদার্থ ধরে নাও, এটা এই একটা পদার্থ, আমি এটা টেম্পারেচার দিয়ে আয়তনটা বৃদ্ধি করব, তো আমি এটা একটা মেপে নিব যে কতটা আছে, তারপরে আমি তো পরে দেখতে পারবো মেপে যে কতটা বৃদ্ধি পেয়েছে। যে ধরে নাও এটা 10 সেন্টিমিটার আছে বা 5 সেন্টিমিটার আছে, আমার পরে 10 থেকে বেড়ে 12 সেন্টিমিটার হয়েছে, তাহলে তো আমি কি প্রথমে ছিল 10 এখন হলো 12, তার মানে 2 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তো আমাকে প্রথমে একটা ধরে নিতে হয় বা আমাকে ফিক্সড ধরতে হবে, মেপে নিতে হবে, তারপর আমি পরীক্ষাটা শুরু করব, তাহলে বুঝতে পারবো যে কতটা পরিবর্তন হচ্ছে। তো আমাদের চার্লস কি করেছে, চার্লস 0 ডিগ্রি টেম্পারেচারে আগে গেছে এবং সেখানে তার গ্যাসের আয়তন ধরে নিয়েছে V0, মানে বলছে যে 0 ডিগ্রি টেম্পারেচার, গ্যাসের আয়তন মানে ভলিউম, তো ভলিউম কি হবে, V0 হবে। 0 ডিগ্রি টেম্পারেচারে গ্যাসের আয়তন V0, এটা ধরে নিয়েছেন। এখন চার্লস কি করছে, যে যদি আমি এই 0 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়িয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে আগের যে আয়তনটা ছিল, মানে যে এই যে আয়তনটা ছিল তার তার 1/273 অংশ বৃদ্ধি পাচ্ছে যখন আমি বাড়াচ্ছি। যদি 1 ডিগ্রি টেম্পারেচার কমায় তাহলে এতটাই হ্রাস পাচ্ছে, মানে এই যে টেম্পারেচারটা পরিবর্তন হচ্ছে, 1 ডিগ্রি বাড়ালে এতটা পরিবর্তন হয়, মানে বাড়ালে বৃদ্ধি পাবে, 1 ডিগ্রি কমালে মানে এতটাই পরিবর্তন হবে, মানে এটা যেহেতু আয়তন উষ্ণতা কমাচ্ছে এই জন্য আয়তনটা কমে যাবে। মানে আসলে যা আয়তন ছিল আগে, টেম্পারেচার বাড়ালে এতটা বাড়বে, টেম্পারেচার কমালে এতটাই কমবে। ঠিক আছে, এখন আমি যদি এখান থেকে বলি, আচ্ছা 1 ডিগ্রি যখন বাড়ালাম তাহলে 1/273 অংশ বৃদ্ধি পাচ্ছে কার, আগের আয়তনে 1/273 অংশ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা বলো তো আমি যদি 2 ডিগ্রি বাড়াই কি হবে? তো চার্লস বলছে 2 ডিগ্রি বাড়ালে 2/273 অংশ বৃদ্ধি পাবে, মানে 2 ডিগ্রি বাড়ালে এখানে শুধু 2 হয়ে যাবে। 5 ডিগ্রি বাড়ালে 5/273 অংশ বৃদ্ধি হবে কার, এই আগের যে আয়তন ছিল তার 5/273 অংশ বৃদ্ধি হবে যখন আমি 5 ডিগ্রি করব। আচ্ছা এই 1 ডিগ্রি 2 ডিগ্রি কি সারাদিন ধরে আমরা করতেই থাকবো পরীক্ষাটা, যে আজকে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, 3 ডিগ্রি? আচ্ছা আমরা 1 2 না করে একটা মান নিয়ে নিতে পারি, T ডিগ্রি টেম্পারেচার, আর টি এর মান আমরা যা ইচ্ছা তাই ধরতে পারি। তাহলে আমি কি বলতে পারি যে T ডিগ্রি টেম্পারেচার যদি বাড়াই তাহলে টি এর 273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে, মানে আমি যদি বাড়াই তো এতটা বৃদ্ধি পাবে, কমালে এতটা হ্রাস পাবে। তো এটা আমরা বলতে পারি। এবার তাহলে এবার কি করছে চার্লস, এবার সূত্রটাও ব্যাখ্যা করতে চাচ্ছে, যে আমরা এই সূত্রটা ব্যাখ্যা করব কেমন করে। সূত্রটা যে যখন ভর এবং চাপ, মানে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপটা যদি স্থির থাকে, বা আমি এটা বলতে পারি ভর এবং চাপ যদি স্থির থাকে বা ধ্রুবক থাকে, তখন গ্যাসের আয়তন কেমন বৃদ্ধি হবে, যে 1 ডিগ্রি টেম্পারেচার আমি 0 ডিগ্রি থেকে যদি 1 ডিগ্রি বাড়াই, ধরে নাও 0 ডিগ্রি থেকে যদি আমি 1 ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে ওই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গ্যাসের আয়তন যা ছিল তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা হচ্ছে চার্লসের সূত্র। ঠিক আছে, তাহলে আমরা চার্লসের সূত্রটাকে দেখে নিব। আর আমি এটা পড়ানোর পর চার্লসের সূত্রটাকে কিভাবে লিখতে হয় বা ওর গাণিতিক রূপটা আমি সব এখানে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো অথবা লিখে রাখতে পারো। তাহলে চার্লসের সূত্রটা হয়ে গেল। এবার তাহলে যখন 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করছি গ্যাসের আয়তন, তখন আগের যে আয়তন ছিল তার এত অংশ বৃদ্ধি পাচ্ছে। আমি একটা উদাহরণ দিয়ে বলে দিই। ধরে নাও আগের আয়তন ছিল 10, ঠিক আছে, মানে V0 মানটা ধরে নাও 10, এটা আমি ধরে নিতে বললাম এক্সাম্পল স্বরূপ। এবার যখন আমি 1 ডিগ্রি বৃদ্ধি করলাম, তখন দেখা যাচ্ছে আয়তনটা বৃদ্ধি পেল 2। কত বৃদ্ধি পেল? 2। তার মানে এই যে বৃদ্ধির এর মানটা হচ্ছে 2। তাহলে আমাকে বলো যে এখন 0 ডিগ্রি থেকে যখন 1 ডিগ্রিতে আসলাম, তখন টোটাল গ্যাসের আয়তন কত হলো? না আগে ছিল 10, এখন বৃদ্ধি পেল 2, তার মানে এখন টোটাল যে মোট আয়তন সেটা হচ্ছে 10 + 2, টোটাল 12। তাহলে আমাকে এই জিনিসটাই করতে হবে। তাহলে 1 ডিগ্রি, এখন 1 ডিগ্রি টেম্পারেচারে আমার এখন আয়তন কত হলো? আগে ছিল এটা V0, আগে ছিল V0,
এখন কি হলো, এই যে V01/273টা এটা হচ্ছে V01/273 অংশ। তাহলে আগে ছিল V0, এখন এটা বৃদ্ধি পেল যদি 1 ডিগ্রি টেম্পারেচার পরিবর্তনের ফলে। প্লাস করলে প্লাস হবে, মাইনাস করলে মাইনাস হবে, এতটাই কমবে। তো যখন আমি 1 ডিগ্রি বাড়াবো তো এতটা বৃদ্ধি পাচ্ছে, 1 ডিগ্রি কমালে এতটাই হ্রাস পাচ্ছে। যেহেতু আমি এখন বৃদ্ধি করছি, প্লাস করছি, তাহলে আগে আয়তন এটা ছিল, এখন বৃদ্ধি পেল এটা, তার মানে এটা প্লাস এটা করলে আমি নতুন আয়তন পেয়ে যাবো। এখন যদি আমি এখান থেকে V0 কমন নিই তাহলে কি হয় বলতো, V0 চলে গেল, তাহলে 1 প্লাস V0টা চলে গেছে, তার মানে 1/273 হবে। তাহলে এই যে জিনিসটা, এটা আমাকে কিন্তু মনে রাখতে হবে, কারণ এর উপর বেশ করে পুরো চার্লসের সূত্রটা কিন্তু টিকে রয়েছে। এটাই মেন জিনিস। আচ্ছা, আমি কি বললাম, যখন 1 ডিগ্রি বাড়াই তখন গ্যাসের আয়তন 1/273 অংশ বৃদ্ধি পায়। কার? যে 0 ডিগ্রি টেম্পারেচারে যেটা গ্যাসের আয়তন ছিল তার, মানে V0। 2 ডিগ্রি বাড়ালে 2/273 অংশ, 3 ডিগ্রি বাড়ালে 3/273 অংশ। আচ্ছা, এই 1 2 না করে যদি আমি বলতে পারি টি এর মান 1 টি নিয়ে নিই, তাহলে আমি যদি এখন এটা করি যে টি ডিগ্রি টেম্পারেচার যদি আমি বৃদ্ধি করি, তাহলে গ্যাসের আয়তন আগের আয়তনের টি এর 273 অংশ বৃদ্ধি পাবে, তাই না? তাহলে এখন যে নতুন আয়তনটা কত হবে, যে আগে ছিল আমার V0, এখন 0 থেকে যখন টি ডিগ্রি বৃদ্ধি করলাম তখন কি হবে, এটা আগের আয়তন 0 ডিগ্রি টেম্পারেচার আয়তন, এখন টি ডিগ্রি টেম্পারেচার আয়তন এতটা বৃদ্ধি পেল, মানে 0 ডিগ্রি টেম্পারেচারের আয়তন প্লাস বৃদ্ধি আয়তন। যখন এটা করব তাহলে সেম টু সেম V0 কমন আসবে, এখানে শুধু টি আসবে। তার মানে আমি 1 2 3 যাই নি না কেন, শুধু 1 নিলে এখানে 1 হয়, এখানে 1 হয় টি এর জায়গায়, 2 নিলে এখানে টি এর জায়গায় 2 হয়ে যাবে, 3 নিলে 3 এর টি এর জায়গায় 3 হয়ে যাবে। আমি যাই টেম্পারেচার নিই না কেন, শুধু আমাকে ওই টি এর জায়গায় সেই মানটা বসাতে হবে। তাহলে এটা হচ্ছে বৃদ্ধির জন্য চার্লসের সূত্রের গাণিতিক রূপ। আচ্ছা, এই জিনিসটাই যদি আমি 1 ডিগ্রি টেম্পারেচার কমাই, বা ধরে নাও 1 এর মান টি ডিগ্রি টেম্পারেচার কমাই, তাহলে এই যে প্লাস গুলো আছে না, এই যে প্লাস, এই প্লাসের জায়গায় শুধু মাইনাস চলে আসবে। তার মানে এই সূত্রটাই শুধু প্লাসের জায়গায় কি চলে আসবে, মাইনাস, বাকি সব সেম। তাহলে করি, তাহলে আমি এটাকে আবার করে দেখাচ্ছি কি করতে হয়। ধরে নাও প্লাসেরটা তো আমরা দেখলাম, এবার আমরা কি দেখবো, এবার যখন টেম্পারেচার 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি কমাবো তখন গ্যাসের আয়তন কেমন পরিবর্তন হবে। তো চার্লস কি বলেছিল, যে যদি আমি 1 ডিগ্রি টেম্পারেচার মাইনাস করি তাহলে সেম, মানে কি, যে আগের যে আয়তন ছিল তার 1/273 অংশ কমে যাবে, তখন বৃদ্ধি পাচ্ছিল, এখন এটা কমে যাবে। তার মানে আগের আয়তন এতটা ছিল, মানে ধরে নাও 10, এখন আয়তন কমে গেল কত, 2 কমে গেল। তার কমে গেল মানে কি, আগে ছিল 10, এখন 2 কমে গেল, মানে আমাদের নতুন আয়তন কত হলো, 10 মাইনাস 2, মানে এখন নতুন যে গ্যাসের আয়তন সেটা হচ্ছে 8 হয়ে গেল। তাহলে এটাই করব, যে মাইনাস, অতএব -1 ডিগ্রি টেম্পারেচারে গ্যাসের এখন নতুন আয়তন, আগের আয়তন থেকে এটা যেটা কমে গেল সেটা বিয়োগ করে দেবো। তাহলে V0 মাইনাস V01 273। এখন যদি আমি এখান থেকে V0টাকে কমন নিই তাহলে কি হতে পারে, V0 কমন নিলে 1 মাইনাস 1/273 অংশ। তাহলে আমার এটাকে মনে রাখতে হবে, কারণ যখন আমি প্লাস করছিলাম তো ওটা মাইনাস করলে শুধু মাইনাস চলে আসছে। দেখো আগের সমীকরণটাই আছে কিন্তু খালি মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যেমন আগের সমীকরণে টি ডিগ্রি নিয়েছিলাম, তাহলে এখনো টি ডিগ্রি নিব। তাহলে 1 এর জায়গায় যদি আমি টি নিই তাহলে কি হতে পারে, এখানে শুধু টি চলে আসবে, তাই না? এখানে শুধু টি চলে আসবে, এখানে টি চলে আসবে, তো এখানেও টি চলে আসবে আগের মতো। তাহলে আমি এই 1 ডিগ্রি প্লাস করলে এবং টি ডিগ্রি প্লাস করলে যেটা বেরোবে সেটা লিখবো, এবং 1 ডিগ্রি মাইনাস করলে এবং টি ডিগ্রি মাইনাস করলে যেটা আছে সেটা লিখবো। এবার এখান থেকেই যে এইটুকু করে দিলে আমাদের চার্লসের সূত্রে গাণিতিক রূপটি সম্পন্ন হবে। বোঝা গেছে? এবার তোমরা বলবে যে এটা আমি কি করে লিখবো। তো আমি এই ভিডিওর স্ক্রিনের মধ্যেই ডিসপ্লের মধ্যে আমি ওই গাণিতিক রূপটা কিভাবে লিখতে হয়, পরীক্ষার মধ্যে কিভাবে লিখতে হবে সেটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো পরীক্ষায় কিভাবে লিখতে হবে সেটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে চার্লসের সূত্রের গাণিতিক রূপটা আমরা জানলাম। চার্লসের সূত্রের গাণিতিক রূপ আমাদের জানা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, কি জানলাম আলটিমেটলি, যে আমরা জানলাম যে গ্যাসের আয়তন যদি 1 ডিগ্রি বাড়াই, V1 সমান সমান V0 মানে 1 ডিগ্রি বাড়ানোর পর আমি নতুন আয়তনটার নাম দিলাম V1।
তাহলে এখন আমি গ্যাসের V1 হলো, V1 আমরা কি জানলাম, V01 প্লাস 1 এর 273, ভিটি করলে এটা টি চলে আসতো, ঠিক আছে। এবার এটা প্লাস করলে, আচ্ছা মাইনাস করলে কি পেলাম, যে V1 মাইনাসের ক্ষেত্রে এটা -1 ডিগ্রি করলে এটা +1 এর ক্ষেত্রে, তাহলে কি পেলাম, V0, এটা সমীকরণ, হ্রাস করলে এটা সমীকরণ, 1 ডিগ্রি করলে শুধু 1, টি ডিগ্রি সেটা। তাহলে আমরা এটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের শিখতে হবে যে এই চার্লস আমাদের এই 273 এই মানটা কেন নিয়েছে, কেন সে -1 এর 273 অংশ কেন নিল। সে 1 এর 272 নিতে পারতো, 1 এর 73 নিতে পারতো, বা কিছু একটা নিতে পারতো, বাট সে এই যে বৃদ্ধির পরিমাণটা 1 এর আগের আয়তনে 1 এর 273 কেন নিল, সে আসলে এটা আগে থেকেই এক্সপেরিমেন্ট বা ক্যালকুলেশন করে দেখেছে। কেমন করে দেখো, সে কি করেছিল, সে না চেয়েছিল যে গ্যাসের আয়তনটাকে শূন্য করতে হবে, কি যত আমি টেম্পারেচারটাই কমাবো, 20 ডিগ্রি আছে, এখন ধরে নাও আমাদের এখানকার টেম্পারেচার ধরে নাও 25 ডিগ্রি আছে, তো সে কি করছে যে আমি এই 25 ডিগ্রি টেম্পারেচারে গ্যাসের যেটা আয়তন আছে সেটাকে কমাতে 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 গ্যাসের আয়তনটাকে যতক্ষণ পর্যন্ত জিরো না হবে আমি কিন্তু হার মানবো না, আমি ছাড়বো না। সে কি করেছে, গ্যাসের আয়তন কমাচ্ছে, টেম্পারেচার ধরে নাও 25 ডিগ্রি, এই মাইনাস করছে 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 0 ডিগ্রিতে চলে আসছে, কমাতে কমাতে কিন্তু 0 ডিগ্রিতে আসছে, দেখছে গ্যাসের আয়তন কিন্তু শূন্য হচ্ছে না। সে কি করলো, 0 ডিগ্রি থেকে আরো কমাতে শুরু করলো, আমি কিন্তু হার মানবো না, আমাকে গ্যাসের আয়তন 0 ডিগ্রি মানে শূন্য করতে হবে, গ্যাসের আয়তন আমি শূন্য করে দেবো, কোনো আয়তন রাখবো না। তো 0 ডিগ্রি যখন আসলো, দেখছে গ্যাসের আয়তন তো শূন্য হচ্ছে না, তখন সে 0 ডিগ্রি থেকে আরো কমাতে শুরু করলো, কমাতে কমাতে দেখছে হচ্ছে না, শূন্য হচ্ছে না, বলছে এত ঝামেলা ছেড়ে দাও, আমি না এটাকে ক্যালকুলেশন করে দেখে নিই। তো ক্যালকুলেশন করে সে দেখছে যে হ্যাঁ, তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখলো যে যখন আমি 273 ডিগ্রি করতে পারি, আমি যদি যেতে পারি ওই জায়গাতে, -273 ডিগ্রি টেম্পারেচারে আমি যেতে পারি, তাহলে দেখা যাচ্ছে সেখানে সমস্ত গ্যাসের আয়তন কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। এটা কিন্তু সে বাস্তবে করেনি, এটা সে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে করেছে, যে আমি যদি যদি -273 ডিগ্রি টেম্পারেচারে যদি আমি যেতে পারি সেলসিয়াসে, তাহলে দেখা যাচ্ছে সেখানে সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে, এবং সে কিন্তু এটা প্রমাণিত করেছে। প্রমাণটা কিন্তু আমরা এর পরবর্তী ভিডিও বা এটা আমরা করে দেখবো, সমস্যা নেই, চেষ্টা করব। তাহলে দেখা যাচ্ছে যে -273 ডিগ্রি টেম্পারেচারে গিয়ে গ্যাসের আয়তন সমস্ত শূন্য হয়ে যাচ্ছে। বলছে আচ্ছা, -273 টেম্পারেচারে গেলে গ্যাসের আয়তন সমস্ত শূন্য হয়ে যাবে, সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। তখন সে ওই -273, এই যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার নাম দিল পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা। সে এই উষ্ণতার নাম দিল পরম শূন্য উষ্ণতা। কেন, যে এখানে তো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে, তার মানে এর থেকে আর কম উষ্ণতা পাওয়া যাবে না। কেন, যেখানে আমি তো গ্যাসের আয়তন পরীক্ষা করছিলাম, তো যখন কমাতে কমাতে আমি যখন ক্যালকুলেশন করে দেখলাম যে এই টেম্পারেচারে পৌঁছানোর সময় গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে, তো আমি এর থেকে টেম্পারেচার কমানোর আর কোনো মানেই হয় না, তার মানে এর থেকে কম উষ্ণতা পাওয়া সম্ভব না অ্যাকর্ডিং টু চার্লসের অনুযায়ী এর থেকে কম উষ্ণতা পাওয়া যায় না। এই জন্য সে এই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে বলল পরম শূন্য উষ্ণতা, মানে এটা হচ্ছে এই উষ্ণতার চরম মান বা পরম মান। আচ্ছা, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে। আমাকে যদি বলে যে পরম শূন্য উষ্ণতার মান কেলভিন স্কেলে কত হবে, কেলভিন মানে ধরে নাও সেলসিয়াস যদি ছোট ভাই হয়, তাহলে কেলভিনটা হচ্ছে বড় ভাই, হচ্ছে বড় ভাই, আমাদের এটা হচ্ছে ছোট ভাই, এই হচ্ছে আমাদের ছোট ভাই, আর এটা হচ্ছে আমাদের বড় ভাই। বলছে ছোট ভাই যদি এরকম হয়, তাহলে বড় ভাই কি হবে, তখন সে কি করলো, বড় ভাই টেম্পারেচার মানে কেলভিন স্কেলে কত হবে, সে দেখছে যে এই টেম্পারেচারটাকেই সে কেলভিন স্কেলে শূন্য ধরে নিল, শূন্য কে কেলভিন, শূন্য কে ধরলো। এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে উষ্ণতা, এটা হচ্ছে কেলভিন স্কেলের উষ্ণতা। তার মানে সেলসিয়াস স্কেলের যে উষ্ণতার মান -273 অংশ কেলভিন, সেখান থেকে শুরু হচ্ছে মাইনাস, তার মানে আমাদের কি বোঝা গেল, -273 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 0 কেলভিন। তার মানে এই যে আমাদের সেলসিয়াস স্কেল, মানে সেলসিয়াস যেটা হচ্ছে ছোট ভাই আর বড় ভাইয়ের মধ্যে পার্থক্য কত, 273, মানে আমাদের কেলভিন স্কেল সেলসিয়াস স্কেলের থেকে 273 বড়। এবার ধরে নাও বড় ভাইয়ের দেওয়া আছে 300 দেওয়া আছে, তো 300 কেলভিন দেওয়া আছে, তার ছোট ভাইকে কি পাবো, আমি বলবো আচ্ছা বড় ভাইয়ের দেওয়া আছে 300 কেলভিন উষ্ণতা, তাহলে বড় ভাই কিন্তু বড় ভাইয়ের থেকে ছোট ভাই তো -273 ছোট,
তার মানে বড় ভাই থেকে 273 বিয়োগ করলে ছোট ভাই পেয়ে যাবো। তার মানে আমাকে ধরে নাও এমন দেওয়া আছে, এখানে দেওয়া আছে 300 কেলভিন বড় ভাইয়ের উষ্ণতা, বড় ভাইয়ের উষ্ণতা দেওয়া আছে। আমাকে বলছে সেলসিয়াস স্কেলে এর উষ্ণতা কত হবে, সেলসিয়াস স্কেলে এর উষ্ণতা কত হবে। তো আমি বলবো আচ্ছা এটা বড় ভাইয়ের দেওয়া আছে, তাহলে বড় ভাইয়ের থেকে ছোট ভাই তো 273 ছোট, তাহলে আমাকে কি করতে 300 থেকে আমাকে 273 বিয়োগ করে দিতে হবে। তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কত, 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা পেলাম 27 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বড় ভাই যদি দেওয়া থাকে তাহলে 273 বিয়োগ করে ছোট ভাই পাবো, আর ছোট ভাই দেওয়া থাকলে 273 যোগ করে বড় ভাই পাবো, কারণ এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 273। তার মানে সেলসিয়াস স্কেল যদি ছোট ভাই হয়, কেলভিন যদি বড় ভাই হয়, তাহলে ওই ছোট ভাই এবং বড় ভাইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে 273। তো আমরা এটা কনফার্ম হয়ে গেলাম যে ছোট ভাই দেওয়া থাকলে মানে সেলসিয়াস দেওয়া থাকলে কেলভিনে গেলে আমাদের 273 যোগ করে যেতে হবে যে যত বড় আছে। এবার কেলভিন দেওয়া থাকলে আমাকে ছোট ভাই পেতে গেলে 273 বিয়োগ করে সেলসিয়াস স্কেলের উষ্ণতা আমরা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের কেলভিন উষ্ণতা, সেলসিয়াস স্কেলের উষ্ণতা এবং কেলভিন স্কেলের উষ্ণতার সম্পর্ক। ঠিক আছে, তার মানে সেলসিয়াস স্কেলে -273 সমান সমান কেলভিন স্কেলে 0, আর এখান থেকে কেলভিন স্কেলে শুরু হয়েছে। আচ্ছা এবার যদি বলি, এবার যদি আমি বলতে চাই এমন ভাবে, আচ্ছা পরম শূন্য উষ্ণতার মান আমরা কি জানলাম যে পরম শূন্য উষ্ণতা হচ্ছে সেটাই উষ্ণতা যেখানে সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, এবং এই পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে 0 ডিগ্রি কেলভিন। কথা হচ্ছে ফারেনহাইট স্কেলে তাহলে পরম শূন্য উষ্ণতার মান কত হবে। ফারেনহাইট স্কেলে যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতার মান সেলসিয়াসে জানলাম, কেলভিনে জানলাম, ফারেনহাইটে কত হবে। তো ফারেনহাইটে আমরা কি মনে রাখবো 459.ডিগ্রি ফারেনহাইট। মনে রাখার সহজ টেকনিক, 4 5 দেখো 4 আর 5 করে 9 মানে 459.4 ডিগ্রি ফারেনহাইট। 4 5 4 5 9 9 বসা দিলাম, আবার 4টাকে রিটার্ন নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের পরম শূন্য উষ্ণতার ফারেনহাইট স্কেলে মান। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান এটা, মানে পরম শূন্য উষ্ণতার মান ফারেনহাইট স্কেলে এটা, সেলসিয়াস স্কেলে এটা, আর কেলভিন স্কেলে এটা। এবার আমাদের কি করতে হবে, এখন করতে হবে আমাদের যে আমরা যে এই যে V1 চার্লসের সূত্রে V1 V0 1 প্লাস প্লাসের ক্ষেত্রে যখন আমরা বৃদ্ধি করি 1/273, এটা তো আমাদের সেলসিয়াস স্কেলে পেয়েছিলাম তাই না। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, যেমন সেলসিয়াস স্কেলের কে সাধারণত টি ছোট হাতে টি দিয়ে লেখা হয়, আর কেলভিন স্কেলটাকে বড় হাতের টি দিয়ে লেখা হয়। তার মানে 0 ডিগ্রি ধরে নাও -273 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ছোট হাতে টি দিয়ে লেখা হবে, আর এর মান আমি 0 ডিগ্রি 0 কেলভিন, এটাকে বড় হাতের টি দিয়ে লেখা হবে। ছোট ভাইকে ছোট হাতের টি, বড় ভাইকে বড় হাতের টি। ছোট ভাইকে ছোট হাতের টি দিয়ে লেখা হয়, বড় ভাইকে বড় হাতের টি দিয়ে লেখা হয়। আর ছোট ভাইয়ের একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, বড় ভাইয়ের একক হচ্ছে কেলভিন। বোঝা গেল? আবার বলে দিচ্ছি, ছোট ভাইকে ছোট হাতের টি দিয়ে লেখা হয়, সাধারণত আমাদের বইয়ের মধ্যে লেখা আছে, এবং বড় ভাইকে বড় হাতের টি দিয়ে লেখা হয়। ছোট ভাইয়ের একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, বড় ভাইয়ের একক হচ্ছে কেলভিন। বোঝা গেছে? এবার আমরা যে এই যে সূত্রটা পড়েছিলাম চার্লসের সূত্রের গাণিতিক গ্রুপটা, এটা কিন্তু আমরা ছোট ভাইয়ের এককে করেছিলাম। ধরে নাও এখানে যদি আমি টি লিখে দিই তাহলে এখানে টি ডিগ্রি হয়ে যাবে, আমি বলেছিলাম। তাহলে ছোট ভাইয়ের হিসাবে কিন্তু গাণিতিক গ্রুপটা এটা হয়েছিল। আমাকে যদি বলে তুমি বড় ভাইয়ের এককে মানে কেলভিন এককে, কেলভিন স্কেলে তুমি আমাকে এই সূত্রটা করে দাও, মানে কার চার্লসের সূত্রটাকে এখন তুমি আমাকে কেলভিন স্কেলে করে দাও। আমি ছোট ভাইয়ের স্কেলে আমার পছন্দ না। পরীক্ষায় যদি বলে যে তুমি সেলসিয়াস স্কেলে বা সেলসিয়াস স্কেলে যদি বলে দেয় তাহলে এটা লিখবো, মানে গাণিতিক গ্রুপ নর্মাল যেটা আমাদের করতে হয় গাণিতিক গ্রুপ ওটা লিখে দেবো। যদি কিছু না বলে তাহলে তো এটা লিখবো। আচ্ছা বলে যদি দেয় যে কেলভিন স্কেলে চার্লসের সূত্রে গাণিতিক গ্রুপটি লেখো, তখন কি করবো? তাহলে কেলভিন স্কেলে চার্লসের সূত্রে গাণিতিক গ্রুপ মানে আমাকে বড় ভাই নিয়ে যেতে হবে। আর বড় ভাই আমরা জানি যে যখন আমরা সেলসিয়াস স্কেলের ছোট ভাইয়ের সাথে 273 যোগ করে দিই তখন আমরা কি পেয়ে যাই? বড় ভাই পেয়ে যাই। 273 যোগ করলে কি পাই? ছোট ভাইয়ের সাথে 273 যোগ করলে আমরা বড় ভাই মানে বড় হাতের টি পেয়ে যাই। এটা মনে রাখতে হবে, মানে ছোট ভাইয়ের সাথে 273 যোগ করলে আমরা বড় ভাই পেয়ে যাই। এই জিনিসটা আমি এদিকে কোথাও লিখে রাখছি, এদিকে লিখে রাখছি। তার মানে ছোট ভাই প্লাস
73 ইজ ইকুয়াল টু বড় ভাই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এখন আমাকে এই চার্লসের সূত্রটাই কেলভিন স্কেলে প্রমাণ করতে হবে, এই যে এই সূত্রটা। তো আমি কেলভিন স্কেলে প্রমাণ করতে গেলে কি করতে পারি, যে V1 আমি যখন টি ডিগ্রি টেম্পারেচার নেব, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যখন আমি এটা প্রমাণ করব, তখন আমি কি লিখবো, V1 সমান সমান V0 1 প্লাস টি এর 273। ঠিক আছে, আমাকে কি প্রমাণ করতে হবে, আমাকে বড় ভাই নিয়ে আসতে হবে, এই ছোট ভাইকে রাখলে হবে না, আমাকে বড় ভাইকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করব, V1 এটাকে লসাগু করে দেবো, তাহলে V0 লসাগু করলে কি হয়, 273 হয়। তাহলে লসাগু করলে 273 প্লাস টি, এটা আসবে। লসাগু করলে কিন্তু এটা আসবে, এটার লসাগু যদি করি এটা আসবে। তাহলে দেখো 273 প্লাস টি, ছোট ভাই প্লাস 273, মানে আমি এখন বড় হাতের টি লিখতে পারি। আচ্ছা, যেহেতু আমি T1 টেম্পারেচার নিলে এখানে আমাকে কি করতে হবে, V1, তাহলে এখানে আমি T1 নেব, যেহেতু T1 টেম্পারেচার নিচ্ছি, কারণ এখান থেকে একটা প্রমাণ করতে হবে, সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি। আচ্ছা, এটা আসলো, এখানে T1 হয়ে যাবে। তাহলে আমি কি করতে পারি, যে অতএব V1 সমান সমান V0 এর মানটা কি দেখো তো, এদিকে লেখা আছে ছোট ভাই প্লাস 273 সমান সমান বড় ভাই, মানে বড় হাতের টি, আমি লিখতে পারি বড় হাতের T1, যেহেতু T1 273। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 1 নম্বর সমীকরণ। এবার দেখো, এবার চলে আসে এদিকে। এবার যখন আমি T2 ডিগ্রি সেলসিয়াসে করব পরীক্ষাটা, তখন আমি লিখতে পারি V2 সমান সমান V0 1 প্লাস T2 বাই 200। তাহলে সেম আগেরটার মতো এটাকে লসাগু করতে হবে, অতএব V2 সমান সমান V0 লসাগু করলে কি হয়, 273 লসাগু হবে, তাহলে 273 প্লাস T2। তাহলে অতএব V2 সমান সমান এটার মান কি বসাতে পারি, তাহলে ছোট ভাইয়ের T2 সমান সমান 273, মানে বড় ভাই T2, অতএব লিখতে পারি যে V0 T2 বাই 273। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ দিয়ে হচ্ছে, তাহলে 1 নম্বর সমীকরণ ও 2 নং সমীকরণ থেকে পাই V1 বাই V2, মানে 1 নম্বর সমীকরণের মান এটা তো, তাহলে এই যে 1 নম্বর সমীকরণ এটা, এই যে মানটা এটা পেয়েছি আমি 1 নম্বর সমীকরণে এটা, আর 2 নম্বর সমীকরণে আমি পেয়েছি এটা, তাহলে এটাকে ভাগ করে দেবো, তাহলে V1 বাই V2 লিখতে পারি। তাহলে V1 বাই V2 সমান সমান V1 এর মানটা লিখবো, তারপরে V2 এর মানটা লিখবো। তো আমি লিখতে পারি V1 এর মান কি ছিল, এটা, তাহলে V0 T1 বাই 273, আর একটু উপরে লিখি তাহলে সুবিধা হবে, V0 T1 বাই 273, আর কি থাকলো এটা, আচ্ছা V1 এর মানটা লিখলাম উপরে, এবার V2 এর মানটা লিখবো, তাহলে V0 T2 বাই 273। অতএব এখন আমি কি লিখতে পারি, এরপরের লাইন নিচে জায়গা নেই, আমি এদিকে লিখছি। অতএব যেটা পাবো V1 বাই V2 সমান সমান, আচ্ছা এটাকে যদি নিচেরটাকে উল্টে দিলে কি হয়, গুণ হয়ে যায় না উপরে গিয়ে, তাহলে এটা হয় যে দেখো V0, এটা লিখছি V0 T1 বাই 273 গুণ, এটাকে উল্টে যাবে না, তাহলে 273টা উপরে যাবে আর V0 T2টা নিচে চলে আসবে, তার মানে 273 বাই V0 T2 এটা আসবে। এবার দেখো 273 কেটে যাবে, তাই না, আর V0 কেটে যাবে, থাকবে কি উপরে T1 নিচে T2, অতএব লিখতে পারি, অতএব আমরা কি লিখতে পারি, অতএব V1 বাই V2 সমান সমান T1 বাই T2। V1 বাই V2 T1 বাই T2। আমরা কিন্তু এই জিনিসটাকে বর্জ্য গ্রহণ করে এদিক ওদিক করে আমরা এটাও লিখতে পারি, কি লিখতে পারি বলতো, এটা লিখতে পারি V1 বাই V2 সমান সমান, আচ্ছা এখানে লিখবো, ওটাকে কি লিখতে পারি যে V1 বাই T1 আর V2 বাই T2। এই সূত্র থেকে আমাদের কি করতে হবে, অঙ্ক করতে হবে, তো এটা মনে রাখতে হবে। তো আলটিমেটলি এই যে প্রসেসটা, এটা আমি স্ক্রিনে দিয়ে দিব কিভাবে লিখতে হয়, আর এই সূত্র থেকে আমাদের কি করতে হবে, অঙ্ক করতে হবে। আমি কি বুঝলাম যে হ্যাঁ, V বাই T
V1 বাই T1, V2 বাই T2, V3 বাই T3, V4 বাই T4। তো আলটিমেটলি এই প্রসেসটা চলতে থাকবে। তো আলটিমেটলি কি সবাই ধ্রুবক হয়ে যাবে? তো আমি লিখতে পারি যে V প্রপোর্শনাল টু T। তার মানে এই যে প্রমাণিত হয়ে গেল যে হ্যাঁ, আয়তন পরম উষ্ণতার সাথে, মানে যে কেলভিন স্কেলে যে টেম্পারেচার তার সাথে সমানুপাতিক। তার মানে উষ্ণতা বাড়ালে যে আয়তন বৃদ্ধি পায়, এখন আমাদের এটা প্রমাণিত হলো। এটা কিন্তু কেলভিন স্কেলে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। আর এখান থেকে এই সূত্র থেকে আমাদের অঙ্ক করতে হবে। ঠিক আছে, এবার অনেকে হয়তো বুঝতে পারছো না। আচ্ছা, এখানে অনেকে বুঝতে পারছো না যে এটা ভি প্রপোর্শনাল টু টি কি করে আসলো। তোমরা আগে এটা টুকে নাও, তারপর আমি বলছি। তো আশা করি সবাই টুকে নিয়েছো। এবার আমি এটা বুঝাই। বুঝতে পারছো না এখান থেকে এই ভি প্রপোর্শনাল টু টি কি করে আসলো, তার জন্য যে আমি কি বলতে পারি যে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2, যখন আমি এটা নিয়েছি, বা V3 T3 V4 V2 এইভাবে এটা চলতে থাকবে। মানে এটা আলটিমেটলি আমরা ধ্রুবক পেয়ে যাবো। তো আসলে এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক। তার মানে আমি লিখতে পারি যে V1 বাই T1 সমান সমান কে, আবার লিখতে পারি V2 বাই T2 সমান সমান কে। তো আমি যদি এটাকে সমাধান করি তাহলে কি করতে পারি, V1 সমান সমান বজ্রগুণন এটা ওইদিকে চলে গেলে কে কে ইন্টু T1। আচ্ছা, যখন আমি এটা কখন নিয়ে আসতাম? আচ্ছা, আমরা যে পড়েছিলাম না পি প্রপোর্শনাল টু 1 বাই ভি, আর এটাকে সরানোর জন্য আমরা কি নিয়েছিলাম, একটা কে নিয়েছিলাম 1 বাই ভি। তার মানে এটাকে সরানোর পর যদি আমি সমান সমান চিহ্ন দিয়ে কে নিতে পারি, তাহলে এটার পরিবর্তে তো আবার এটা নিয়ে আসতে পারি, এটার পরিবর্তে তো আবার এটাও নিয়ে আসতে পারি। তাহলে আমি কি করতে পারি, অতএব এটার মতো করে, অতএব V1 সমান সমান বা সমানুপাতিক দিয়ে এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি, সমান প্রপোর্শনাল টু T1। আর অতএব V1 T1 V2 T2 V3 T3, অতএব V প্রপোর্শনাল টু T। তো আমি এখান থেকে এই প্রসেসের মাধ্যমে কিন্তু এটা পেয়েছি। আশা করি চার্লসের সূত্রটা, তার ধ্রুবক দুটি কি কি হবে এবং তার গাণিতিক রূপটা কি হবে, এবং পরম শূন্য উষ্ণতায় চার্লসের সূত্রটা কি হবে, আমি সমস্তগুলো করে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রের সমন্বয়টা দেখবো। ঠিক আছে, আশা করি ভিডিওটা লম্বা হচ্ছে, এই জন্য আমি পরবর্তী ভিডিওর মধ্যে ওটা করাবো, এবং এর মধ্যে কি কি প্রশ্ন মাধ্যমিকে আসতে পারে সেটা করাবো। তারপরে অ্যাভোগাড্রো আর গেলুসেকের সূত্র পড়িয়ে দিলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এই অবধি ভিডিওটাকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও। আমি পুরো ভৌতবিজ্ঞানের চ্যাপ্টারগুলো এখানে করিয়ে দেবো, শেষ করাবো, এবং তোমাদের আর অন্য কোথাও টিউশনে নিতে হবে না। এখানে সমস্তগুলো কমপ্লিট হবে। আর আশা করি এখানে তোমরা ক্লাস করে নিলে, আমি কথা দিচ্ছি তোমরা ভৌতবিজ্ঞানে 100-র মধ্যে 100 পাবি। আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি, তোমাদের ধীরে ধীরে আমি প্রোভাইড করতে শুরু করবো। থ্যাংক ইউ সো মাচ।